আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? আছি ভাই, আলহামদুলিল্লাহ। আপনি? এই তো আছি আলহামদুলিল্লাহ। যাই হোক, আমাদের গুডি টক্সের শেষ পর্বের অতিথি তুমি। অনেকদিন আগে জানিয়েছিলাম। তো প্রথমে আমাদের অডিয়েন্সের জন্য আগে কয়েকটা প্রশ্ন করে নিই। তোমার নাম? আমার নাম আদি মোহাম্মদ আলামিন। উম, বাড়ি তো খাসেরহাট, বিনোদপুর ইউনিয়নের। জি। তো লেখাপড়া কি চলছে না ক্লোজ? লেখাপড়া চলছে আলহামদুলিল্লাহ। কোন কলেজ, কোন ইয়ার? আমি এবার ফাজিল দ্বিতীয় বর্ষ, ভবানীপুর ফাজিল মাদ্রাসা। কথা হচ্ছে তুমি একটা ন্যাশনাল আকর্ষণ। সম্প্রতি বর্ডারে যে জমি দখল নিয়ে যে কাণ্ডগুলো ঘটলো, তুমি কাইচ্চা হাতে যেভাবে প্রতিরোধ করেছিলা বিজিবির সামনে, ভয় লাগেনি? বিষয় হচ্ছে যে আমরা বিগত সময়ে ভাই 2018 সালের পর থেকে আমি রাজনীতির সাথে জড়িত। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বিএনপির অঙ্গ সংগঠন ছাত্র দলের একজন আমি নগণ্য কর্মী। ভয় ডর আমাদের আন্দোলন সংগ্রাম করতে করতে ভয়টা মোটেও নয়। আর সবচেয়ে বড় কথা ভাই যে সাহস মূলত আল্লাহর পক্ষ থেকেই আসে। আমরা গিয়েছিলাম, অনেকেই গিয়েছিল বর্ডারে, দেখেছিলেন আপনারা একটা বিশাল বড় ধরনের ইস্যু নিয়ে ঝামেলা হচ্ছে। ওরা নোম্যান্স ল্যান্ড থেকে অবৈধভাবে একটা তার বেড়া দিতে চাচ্ছিল, এটা সবাই জানে। জানি। তো সেখানে এর আগেও হয়তো চেষ্টা করেছে, বা এর আগে কাটা তারে আপনারা দেখেছেন যে মানুষকে মেরে, বাংলাদেশের মানুষকে গুলি করে টাঙিয়ে রাখতো, যেমন ফেলানিকে টাঙিয়ে রেখেছিল। তো যখন হাসিনা পালিয়ে গিয়েছিল, তারপর পরবর্তী সময়ে ডক্টর ইউনূসের আমলে এই তার বেড়াটা দিতে চাচ্ছিল, তখন মানুষ অনেক সচেতন সজাগ ছিল। এই ষড়যন্ত্রকে রুখে দিতেই আমরা ছিলাম, ভয়কে উপেক্ষা করে সাহস নিয়ে দাঁড়িয়েছিলাম। যখন তুমি দাঁড়াইলা, প্রচুর নিউজ হলো, একদম ভাইরাল, প্রত্যেকটা নিউজ চ্যানেল তোমাকে নিউজ করছে, হেডলাইন হচ্ছে, ক্লিপ ভাইরাল, মানুষ তোমাকে যে বলছে যে আলামিন এত সাহস কিভাবে পাইলা, অনেকেই বলবে। তো এইটা তখন কেমন একটা অনুভূতিটা ছিল তোমার? অনুভূতিটা আমার অনেক আনন্দের ছিল যে আমার মতো একজন ছোট আলামিনকে দেখে আরো অনেকে 10 জন সাহস পাবে, যে দেশের জন্য বুক চিতিয়ে দাঁড়াবে, দেশকে রক্ষা করার জন্য বুক চিতিয়ে দাঁড়াবে। আমি সবসময় অনেকে বলি যে আমার ছেলেকে যদি সাহসী করতে হয়, আলামিন মতো সাহসী করবো। মানে তোমার সাহসিকতা আমাকে খুব মুগ্ধ করে। এই সাহসটা কিন্তু সবার থাকে না। যেমন তুমি বললা তুমি 2018 সাল থেকে বিএনপির রাজনীতির সাথে যুক্ত। তো যে সময়টা তুমি যুক্ত, সে সময় তো বিএনপি খুব ভয়ঙ্কর একটা সময় পার করছিল। সে সময়ে কিভাবে মনে হলো যে বিএনপির রাজনীতি করব? তুমি তো চাইলে আওয়ামী লীগে যোগ দিতে পারতো, ছাত্রলীগে যোগ দিতে পারতো, সেটা তোমার জন্য ভালো হতো না? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য, অনেক সুন্দর একটা প্রশ্ন করেছেন। বিষয় হচ্ছে ভাই, 2018 সালে একটা ড্যামি নির্বাচন এসেছিল, বিরোধী নির্বাচনের নামে বিরোধী দল দমন পীড়নের রাজনীতি, মানে নির্বাচন এসেছিল। সেই নির্বাচনে আমি খুব সম্ভবত জানি জামাত এবং বিএনপি জোটে নির্বাচনে এসেছিল। তো নির্বাচনে ভাই 18 সালে সম্ভবত ডিসেম্বর 28 অথবা 30 তারিখে নির্বাচনটা, 30 তারিখে। তখন আমি অনেক ছোটই বলা যায়। ওই নির্বাচনে আমাদের বংশটাই কিন্তু ভাই বিএনপি, মানে বিএনপি পন্থী এক কথায়। আওয়ামী লীগ জামাত খুবই কম, অল্প দুই একটা আছে, কিন্তু এটা গুণে ধরা যায় না। তো ওই নির্বাচনে আমাদের বংশের অনেককে আঘাত, অত্যাচার, নির্যাতন করেছিল। সেই ক্ষোভ রাগ থেকেই ভাই এসেছিলাম রাজনীতিতে। কিন্তু 5 তারিখের পরে আমি পরিবর্তন হয়ে গেছি। ক্ষোভের রাজনীতিতে আমি বিশ্বাসী নয়। তারেক রহমানকে দেখে শিখেছি, আপসহীন দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে দেখে শিখেছি। আর তখন আমি রাজনীতিতে যুক্ত হয়েছিলাম তারেক রহমানের সেই আপসহীন সংগ্রাম, ম্যাডাম জিয়ার আপসহীন সংগ্রাম, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেশের জন্য যে অবদান, সেখান থেকেই আমি রাজনীতিতে যুক্ত হয়েছিলাম। তো 18 সালে তুমি যদি বিএনপিতে যোগ না দিয়ে যদি তুমি আওয়ামী লীগে যোগ দিতা, ছাত্রলীগে যোগ দিতা, তাহলে অনেক সুযোগ সুবিধা পাইতা। 6 বছর ছিল, 18 পরে 24 পর্যন্ত একটা হিউজ একটা সুযোগ সুবিধা পাইতা। তো কখনো এই যে সুযোগ সুবিধা আকৃষ্ট করেনি তোমাকে? দেখেন ভাই, রাজনীতির নাম হচ্ছে পাওয়ার জন্য রাজনীতি নয়, দেওয়ার জন্য রাজনীতি। আমরা আসলে ম্যাডাম জিয়া যে জনগণের জন্য রাজনীতি করে গেছে, সেই দেখানো পথেই আমি তাকে অনুসরণ করে রাজনীতিতে এসেছি। আমি সুযোগ সুবিধার জন্য কখনো রাজনীতিতে আসিনি ভাই। এখন যে বিএনপি ক্ষমতায় আছে, তোমার 12 ফেব্রুয়ারি 2026 নির্বাচনের পর তারেক রহমান প্রধানমন্ত্রিত্ব পেলেন, অনুভূতি কি ছিল সেই রাত্রের? অনুভূতি অনেক আনন্দিত। যে আমি দেখেছি 2018 সালের পর থেকে আমার 26 মনে আছে, কিন্তু গত 17 বছর ধরে
যে একটা নির্বাচিত করা হয়েছিল, তাকে দেশ ছাড়া করা হয়েছিল বাধ্যতামূলক ভাবে। এতদিন পরে বুঝলে কার মাধ্যমে? সে প্রধানমন্ত্রিত্ব পেয়েছে 12ই ফেব্রুয়ারি। অনেক আনন্দিত হয়েছিলাম ভাই। তো ধরে নাও, তুমি যেটা বললা প্রতিহিংসার রাজনীতি বিশ্বাসী না, তোমাদের এখানে ধরো তোমাদের যেটা আসল চাপাই 1 বিএনপির প্রার্থীর পরাজয় হলো, জামাত ইসলাম জয়ী হলো, তো তোমার এখানে কোনো ইফেক্ট করেনি? তোমার কেউ বলেনি যে তোর ক্যান্ডিডেট তো হেরে গেল, তোর প্রার্থী তো হেরে গেল, প্রধানমন্ত্রী নিয়ে কি করবি, এমপি তো পাইলি না, এরকম কি হয়নি? এরকম কেউ কিছু বলেনি ভাই। আর যদি তারা মনে মনে বলে থাকে তাহলে আমিও তাদেরকে বলতে চাই যে তারা এমপি নিয়ে কি করবে, কারণ প্রধানমন্ত্রী তো আমাদের। কিছুদিন আগে তারেক জিয়া রাজ্যে এসেছিলেন নির্বাচনের আগে আগে, গিয়েছিল সেখানে? হ্যাঁ, দেখলাম সোশ্যাল মিডিয়ায়, গেছিলাম। কাছ থেকে দেখার সুযোগ হয়েছে। হ্যাঁ, সুযোগ হয়েছিল, অনেক লোকজনের দেখেছি, সরাসরি আমি তাকে দেখেছি। তার মার্জিত ভাষা, তার বক্তব্য শুনেছি মনোযোগ সহকারে। যেদিন তুমি কাইচ্চা হাতে নিয়ে দাঁড়ালা বর্ডারে, তো আমাদের এক খুব কাছের মানুষ, তুমিও তাকে চেনো, মীর ফরহাদ, তিনি একটা ফেসবুক পোস্ট করেছিলেন যে বিএনপির তাবড় তাবড় নেতারা এই সাহসটা করবে না, যে সাহসটা তুমি করেছিলা। কিংবা ওই সময়ে যদি তোমার কোনো ক্ষতি হয়ে যেত, হয়তোবা তোমার স্থানীয় বিএনপি নেতারা হয়তোবা তোমার দায়ভার নিত না, কারণ তুমি দেশের জন্য শহীদ হয়ে যেতেই পারতা, গুলি আসতেই পারতো, বুকে লাগতেই পারতো। তো যদি এমন কিছু ঘটে যেত, তাহলে তোমার পরিবারের কাছে বা তোমার পরিবার কি ভাবতো, যে কেন এটা করলা, সেটা কি তোমার ভুল সিদ্ধান্ত হয়ে যেত? আমার জায়গা থেকে আমার সিদ্ধান্ত ভাই সঠিক ছিল, যে দেশের জন্য আমরা দেখেন বিগত 6-7 বছর ধরে একই রকম আন্দোলন সংগ্রাম, পুলিশের মনে করেন বন্দুকের নলের সামনে দাঁড়িয়ে মিছিল মিটিং সবই করেছি, শুধুমাত্র দেশের জন্য, জনগণের জন্য। আর এটা তো মানচিত্রের প্রশ্ন, দেশের প্রশ্ন। এখানে শহীদ হয়ে গেলে আমি নিজেকে গর্ববোধ করতাম, আমার পরিবারও আমি আশা করি যে গর্ববোধ করতো, এরা দেশের জন্য জীবন দিয়েছে। যাই হয়েছে দেশের জন্য হয়ে গেছে। তো বিএনপির অনেক নেতা এই সাহসটা করতো না, কারণ আমরা দেখেছি ইতিপূর্বে অনেক, যেমন তুমি যে কাইচ্চা হাতে না দাঁড়াইলা, তোমার এই এলাকায় তো অনেক বড় বড় তাবড় তাবড় নেতা আছে বিএনপির, জামাত ইসলামের, এনসিপির, তারা দাঁড়ায়নি, তুমি দাঁড়াচ্ছ। তো মনে হয় নিজে ওরা দাঁড়াচ্ছে না, আমি কেন দাঁড়াবো? ওরা যাক, ওরা সিনিয়র, ওদের পাওয়ার বেশি, ক্ষমতা বেশি, ওরা যাক। এরকম মন মানসিকতা আমাদের কোনোদিন হয়নি যে কে যাচ্ছে বা কে যায় না। আমার যতটুকু সম্ভব আমি ডাকবো, তাদেরকে ইনভাইট করবো যে না, দেশের জন্য একটা যুদ্ধ হচ্ছে, সেখানে দাঁড়াতে হবে, দেশকে বাঁচাতে হবে। যে যার জায়গা থেকে পেরেছে গিয়েছে। আসলে দেশের প্রতি মায়া মমতা থাকলে বলা লাগবে না বা জোর করে আনতে হবে না, এমনিতেই চলে আসবে ভাই। দেশকে ভালোবাসলে, দেশপ্রেম থাকলে অবশ্যই চলে আসবে দেশের জন্য যুদ্ধ করার জন্য। তো আলামিন, তুমি এবার বিনোদপুর ইউনিয়নের ছাত্র দলের সভাপতি প্রার্থী, একাই আছো না তুমি ছাড়া আর কেউ আছে? আমি ছাড়া আমার প্রতিদ্বন্দ্বিতা আছে, আমি প্রতিদ্বন্দ্বিতা বলবো না, একসাথে আন্দোলন সংগ্রাম করেছি। ওনারাও চেষ্টা করছে ওনাদের জায়গা থেকে, আমি আমার জায়গা থেকে চেষ্টা করছি, যে যার হক আদায়ের চেষ্টা। এখন যদি মনে করে যারা উপজেলা থেকে কমিটি দিবে, যদি আমাকে যোগ্য মনে করে তাহলে আমাকে দিবে, যাকে যোগ্য মনে করবে তাকে দিবে। তো আরো যারা দুজন আছে, তারাও তোমার মতো রাজপথের সৈনিক, তোমার ভাষ্যমত, তাহলে তাদের সাথে ডিফারেন্ট তোমার কি পরিকল্পনা আছে? তাদের সাথে তোমার প্রতি একটা আকর্ষণ কেন আসতে পারে? যারা এই কমিটিটা দিবে বা পদটা দিবে, তাদের ক্ষেত্রে তোমার জন্য ডিফারেন্ট কিছু থাকা লাগবে, বা তাদের সাথে বেটার কিছু থাকা লাগবে। তোমার কি মনে হয় তার সাথে তোমার কিছু বেটার আছে? ইনশাল্লাহ, যদি আমি বিনোদপুর ইউনিয়ন ছাত্র দলের সভাপতি নির্বাচিত হতে পারি সিলেকশনের মাধ্যমে, আমার অনেক পরিকল্পনা আছে ভাই। আমার একদম রাজনীতিটা হবে শিক্ষার্থী বান্ধব, কোনো লেজুর ভিত্তিক হবে না। ছাত্র দলের গঠনতন্ত্র অনুযায়ী চলবে। আমরা আমাদের মাদার সংগঠন বিএনপি, তাদের আমরা ফলো করব অবশ্যই, কিন্তু তাদের সাথে তাল মিলাবো না। আমরা ছাত্র দলকে নতুন একটি রূপ দিতে চাই, আমি দিতে চাই যদি আমি সভাপতি নির্বাচিত হতে পারি। অনেক ভালো ভালো কাজ করার ইচ্ছা আছে, শিক্ষার্থীদের সমস্যার সমাধানের পাশে থাকবো। যদি কোনো ধরেন নিম্ন পরিবারের কোনো শিক্ষার্থী, ভালো মেধাবী ছাত্র যদি পড়ালেখা আটকে যায়, অর্থের বিনিময়ে হোক বা যে কোনো সাহায্য লাগলে সাহায্য দিতে আমরা ফাইন্যান্সিয়াল সাপোর্ট প্রস্তুত আছি বা থাকবো যদি আমি সভাপতি নির্বাচিত হতে পারি। তো তোমার তো বেড়ে ওঠা এখানেই, জন্ম খাসিরহাটেই, বেড়ে ওঠা খাসিরহাটেই, লেখাপড়া করছো খাসিরহাটে, তো ভবিষ্যতে পরিকল্পনা আছে বড় কোনো পর্যায়ে যাওয়ার?
ভবিষ্যতে কোনো পরিকল্পনা আছে বড় কোনো পরিসরে বা বড় কোনো পর্যায়ে যাওয়ার? ইনশাল্লাহ ভাইয়া, যদি আমি অবশ্যই তারেক রহমানের উপর আমি বিশ্বাস করি যে যারা রাজপথে আন্দোলন সংগ্রাম করেছে তাদের মূল্যায়ন করবে। আমার চেষ্টা আছে, আমার স্বপ্ন আছে, আমি অনেক দূরে এগিয়ে যাব। তো তুমি যেহেতু একদম প্রত্যন্ত বর্ডার অঞ্চলের মানুষ, তো এই যে বর্ডারে আমরা দেখতে পাচ্ছি পুশ ইনের যে ব্যাপারটা লাস্টে 1 মাস থেকে প্রচুর পরিমাণে দেখছি বিভিন্ন জায়গায় দেশে বিভিন্ন প্রান্তে যে পুশ ইন করার চেষ্টা করছে বিএসএফ। তো এই পুশ ইনটাকে তুমি কিভাবে দেখছো, যেটা অ্যাকচুয়ালি এরা কি বাংলাদেশি বলে এদের ফেরত দিচ্ছে, নাকি কোনো নির্দিষ্ট কোনো চক্র, ভারতের কোনো মাস্টার প্ল্যান, যে তারা এই পুশ ইনের মাধ্যমে তাদের গোয়েন্দা হোক কিংবা তাদের কাউকে এভাবে ঢুকাই দিচ্ছে বাংলাদেশে? বিষয় হচ্ছে যে ভারত কখনো বাংলাদেশের বন্ধু নয়, আমরা ভারতকে শত্রুর চোখেই দেখি। তারা যদি বন্ধুত্বপূর্ণ আচরণ করে তাহলে আমরাও বন্ধুত্বপূর্ণ আচরণ করবো। এই যে পুশিনের যে বিষয়টা, তারা চাইছে যে নতুন যে ওদের মুখ্যমন্ত্রী হয়েছে শুভেন্দু অধিকারী, ইনি হচ্ছে একজন উগ্রপন্থী হিন্দুত্ববাদ। উনি বাংলাদেশের সবসময় ক্ষতি চায়। উনি যদি ভারতকে বন্ধু বলতে চাই তাহলে একমাত্র বন্ধু ছিল আওয়ামী লীগের, কোনো দেশের সাথে নাই, দেশের না। আমরা ভারত বিদ্বেষী। ভারতের সাথে যদি সম্পর্ক হতেই চাই তাহলে চোখে চোখ রেখে হবে। তো রিসেন্টলি জামালপুরে একটা ঘটনা ঘটলো যে বর্ডার বিএসএফ আর বিজেপির একটা মুখোমুখি একটা কনভারসেশন ছিল, যে বাংলাদেশের একজন বিজেপি বলছে যে গুলি করবেন করেন, আমি কি চুরি করে বসে আছি। তো এই ব্যাপারটা, আর তুমি যে বর্ডারে কাইট চাতেন দাঁড়িয়েছিলা, দুইটা কিন্তু প্রায় সেম সেম, দুইজনে কিন্তু যোদ্ধা। এখানে তুমি কাইট চাতেনে একটা বর্ডারে বিএসএফ এর উপরে দাঁড়ালা, সেখানে বিজেপি দাঁড়ালো। তো বিজেপি ছিল সরকারের লোক, তুমি সরকারের লোক ছিল না। তো বিষয়টা আমি যদি কম্পেয়ার করতে যাই তাহলে তুমি তোমার জায়গাতে, উনি ওনার জায়গাতে, সেম পজিশনটা তোমাদের সেম। তো ওই খবরটা যখন জানতে পারলা তখন তোমার কেমন মনে হয়েছে, ভিতরে তোমার অনুভূতিটা কেমন ছিল? হ্যাঁ, আমার অনেক ভালো লেগেছে ভাই, যে এর আগে যখন হাসিনার রেজিমে অনেক হত্যা হতো তখন শুধু চাপিয়ে দিত যে এরা হচ্ছে বর্ডার কারবারি বা খারাপ কিছু করছে বা নেশাদ্রব্য পারাপার করছে। যদি বাংলাদেশের গুলা হচ্ছে যে বর্ডার কারবারি হয়, যারা যদি নেশাদ্রব্য পারাপার করে, তাহলে তো ওদের সহযোগিতাতেই করছে। তার মানে বিজেপি কিন্তু তখন কোনো নীরব ভূমিকায় ছিল, তাদের কোনো সরব ভূমিকাই ছিল না। আপনি দেখেন 12 ফেব্রুয়ারির পর 2025, 12 ফেব্রুয়ারি 2026, 12 ফেব্রুয়ারির পরে তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পর প্রশাসন যে সাহসিক ভূমিকা দেখাচ্ছে, যে দেশের জন্য যে প্রতিরোধ গড়ে তুলছে, এই অবৈধ পুশিন ঠেকাতে যেরকম ভূমিকা রাখছে, এটা অনেক আনন্দের এবং গর্বের যে দেশের জন্য তারা লড়ে যাচ্ছে, তাদেরকে মোটেও ভয় পাচ্ছে না। তো যেহেতু বিজেপি নিয়ে আছি, তো জামালপুর ছেড়ে আমরা আরেকটু দূরে চলে যাই। আমরা রিসেন্টলি একটা ভিডিও দেখেছিলাম যে বিজেপির পা ধরে আছে বিএসএফ, আর বিজেপি ওকে টেনে টেনে নিয়ে যাচ্ছে। তো এই জায়গাটা, যাদের এতদিন আমরা দাসত্ব বলো গোলামি বলো তাদের উপরে আমরা কথা বলার সাহস পাইনি, আমাদের বাংলাদেশের সরকার তাদের উপরে আমাদের গোলামিটা করতে অভ্যস্ত করিয়ে দিয়েছিল 17 বছর। তো যখন এই গোলামির পিঞ্জিরা থেকে মুক্ত হওয়ার পর যখন এইরকম একটা দৃশ্য দেখো যে আরে বিএসএফ বিজিবির পা ধরে আছে, তো কেমন লাগে, এটা কেমন লাগছিল, অনুভূতিটা কিরকম ছিল? এগুলো দেশপ্রেমের অংশ ভাই। আপনি দেখেছেন যে এর আগে কিন্তু বিজেপির কোনো সরব ভূমিকাই ছিল না। আমরা অনেক আনন্দিত হচ্ছি যে ভারতের গোলামি কিন্তু ওই 2024 5ই আগস্টে শেষ হয়ে গেছে বাংলাদেশ থেকে। তার কোনো আধিপত্য বিস্তার করতে পারছে না, যদিও এখন মোটামুটি হলেও তারা রুখে দিচ্ছে। এই যে পুশিন করছিল কিছুদিন, এখনো চলছে বর্তমানে, তারা চেষ্টা চালাচ্ছে। এগুলো আমাদের একদম প্ল্যান মাফিক ষড়যন্ত্র, এগুলো রুখে দিচ্ছে। তারপরে যে বিজেপির পা ধরে যে বিএসএফ এর কথা বললেন, তারা বাংলাদেশ ছোট হলেও বাংলাদেশকে অনেক ভয় পায়। বর্তমানে তারা ভয় পায়, তারেক রহমান প্রধানমন্ত্রী আছে, তারেক রহমানকে ভয় পায়। তো তোমার বিনোদপুর তোমার বাড়ির কাছের যেটা বর্ডার, সেখানে কোনো এখনো পর্যন্ত পুশিনের কোনো ঘটনা ঘটেছে? আমাদের এখানে পুশিনের সাহসিকতা ওরা দেখায়নি এখনো। আর এখানে আমি আশা করছি তারা দেখাতে পারবে না, কারণ বর্ডারের এলাকা যত লোকজন আছে তারা সেই জানুয়ারি মাসে সম্ভবত 18 তারিখে ওই ঝামেলাটা হয়েছিল, তারা সেদিনই বুঝে গেছে এখান দিয়ে পারবে না। আমাদের এখানের জনগণ যথেষ্ট সচেতন, দেশপ্রেমিক, তারা এখান দিয়ে পুশিন করতে গেলে আমরা রুখে দাঁড়াবো। যেমন গতকালকে রাত্রে 7 জন গ্রেফতার হলো আমাদের গোমাস্তাপুর থানায় রকুনপুর বর্ডারে, পুশিনের দালাল ছিল।
রিসেন্টলি তোমার 3-4 দিন আগে নৌকায় করে পুশিং করার চেষ্টা করছিল, এলাকাবাসী ধরার পরে আবার ফেরত দিয়েছে। তো এই দালাল চক্রটা, এই 7 জন দালালের মাধ্যমে ফেরত আসছিল, তারা গত রাত্রে গ্রেফতার হয়েছে। খুব আনন্দের একটা খবর। তো এবার আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে সোনা মসজিদ, ঐতিহাসিক একটা নিদর্শন গোর শাসন আমলের। এখানে বসে আমরা শুট করছি। আমাদের পাশে রাখা আছে, দেখতে পাচ্ছি আমরা শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের সমাধিস্থল, এখানে বসে আছি। তো এই যে ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর দেশের জন্য জীবন দিয়ে দিল। তো 1971-এ জীবন দেওয়ার পরও আমাদের একটা পিঞ্জরার মধ্যেই ছিলাম। 24-এর 5ই আগস্ট আমরা সেখান থেকে আবারও কিছুটা মুক্তি পেয়েছি। তো তোমার কি মনে হয়, পুরোপুরি মুক্তি পেয়েছি নাকি এখনো ভারত বা পশ্চিমবঙ্গ যারাই বলো তারা কোনো প্রকার আধিপত্য বিস্তারের চেষ্টা করছে? তোমার কি মনে হয়? তারা আধিপত্য বিস্তারের চেষ্টা করছে কিন্তু পারছে না এবং পারবে না। যতদিন তারেক রহমান আছে আমরা বিশ্বাস করি তারা পারবে না। যদিও তারেক রহমান করে, দেশের জনগণ এটা হতে দিবে না কখনোই। ইনশাআল্লাহ আশা করি তারেক রহমান কখনোই সুযোগ দিবে না, সব সুবিধাবাদীদের সুযোগ কখনোই দেবে না তারেক রহমান, ইনশাআল্লাহ। তো আমরা যেহেতু শুভেন্দু অধিকারীর কথা উঠলো, রিসেন্টলি সম্প্রতি তোমার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা স্টেটমেন্ট দেখলাম যে উনি যদি মুখ খুলে তার হাদির ব্যাপারে, তাহলে নাকি অনেক গন্ডগোল হবে, হট্টগোল হবে, অনেক কিছু হবে। মানে ওনার কাছে অনেক কিছু তথ্য জানা আছে হাদির ব্যাপারে। তো শহীদ ওসমান হাদি, যিনিও শহীদ হয়েছেন দেশের জন্য, দেশের মান রক্ষার্থে, ওনাকে নিয়ে তোমার অভিমতটা কি? দেখেন, হাদি ভাই একজন দেশপ্রেমিক। আমি হাদি ভাই আমাদের দলের না হলেও আমি তাকে গ্রহণ করি, তাকে যথেষ্ট ভালোবাসি, সম্মান প্রদর্শন করি। হাদি একজন দেশপ্রেমিক ছিল, দেশের জন্যই জীবন শহীদ হয়ে গেছেন। আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি। যদি মমতা ব্যানার্জি এরকম বলে থাকে যে অনেক কিছু জানা, অনেক তার তথ্য জানা আছে, খুনিদের আশ্রয় দিয়েছে, এই ব্যাপারটা নিয়েও খুনিদের আশ্রয় দিয়েছে শুভেন্দু অধিকারীরা। তো যদি এটা সে তথ্যটা দিতে পারে তাহলে এটা আমি মনে করি ভালো হবে। কারণ মমতা ব্যানার্জি কিন্তু মুসলিমদের ওপর কখনো নির্যাতন করেনি, আমরা দেখেছি। তবে এটার বিচার অনেক তাড়াতাড়ি এগিয়ে আসবে। আপনি দেখেছেন যে তার ডক্টর ইউনূস কিন্তু তার খুনিদেরকে গ্রেপ্তার করতে পারেনি, কিন্তু তারেক রহমান তার খুনির সহযোগীকে গ্রেপ্তার দেখিয়েছে এবং তারা ভারতে কারাবন্দী রয়েছে। ইনশাল্লাহ যত তাড়াতাড়ি হয় এই বিচারটা আমরা দেখতে পাবো, আশা রাখছি বর্তমান সরকার তারেক রহমানের উপর, তার আইনের উপর, ইনশাল্লাহ। তো আমরা আছি বর্তমানে সোনা মসজিদ বর্ডারে, এখান থেকে বর্ডার মাত্র 2 কিলোমিটার পরে 0 পয়েন্ট। তো যেহেতু বর্ডার অঞ্চল আর আমাদের পাশের রাজ্যে হচ্ছে যেহেতু ভারতের পশ্চিমবঙ্গ, এখান থেকে মাত্র 2 কিলোমিটার পরে পশ্চিমবঙ্গ শুরু। তো মমতা ব্যানার্জির শাসন আমলের পশ্চিমবঙ্গ আর আমাদের এই বর্ডার অঞ্চলের ব্যবসায়িক অবস্থা বলো বা রাজনৈতিক প্রেক্ষাপট বলো কিংবা মানুষের চলাফেরা বলো, কিছু কি পরিবর্তন এসেছে? যে শুভেন্দুর আমল আর মমতা ব্যানার্জির আমল, কিছু কি পরিবর্তন মনে হচ্ছে তোমার কাছে? দেখেন, শুভেন্দু অধিকারী ক্ষমতায় আসা খুব একটা বেশি দিন হয়নি, পরিবর্তনটা একটু সময় লাগবে, এটুকুই। তোমার কি মনে হয় যদি পরিবর্তন আসে সেটা কি ভয়ঙ্কর হবে না ভালো হবে? শুভেন্দু অধিকারীরা বাংলাদেশকে কখনো ভালো চোখে দেখে না। এরা চাইবে দেশের ক্ষতি করার, কিন্তু তারেক রহমানের আইন প্রশাসন, বিজিবি বলেন, যারা বর্ডার রক্ষী আছে, তারা এগুলা কখনো সাপোর্ট করবে না। যদি অবৈধ কোনো কারবার হয়, ওই মমতা ব্যানার্জির যে শাসন আমল ছিল, সে মুখ্যমন্ত্রী ছিল, যদি তার চাইতে কোনো খারাপ কিছু করতে চায় তাহলে অবশ্যই তারা উচিত শিক্ষা পাবে, তাদের জবাব দেওয়া হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমল কিন্তু যথেষ্ট ভালো ছিল আমাদের হিসাব অনুযায়ী। বর্তমানে যে রকম চলছে পশ্চিমবঙ্গে মুসলিমদের উপরে, আশা করছি বর্ডারেও হয়তো বা এরকমই ঝামেলা চালাবে, তারা হয়তো চেষ্টা চালাচ্ছে। কিন্তু মমতা আমলে এরকম কোনো বড় কোনো দুর্ঘটনা ঘটেনি বা বড় কোনো, তারা চেষ্টা চালালেও ভাই সফল হতে পারবে না, তাদের ষড়যন্ত্র রুখে দেবো আমরা, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। রেডি? তো যাই হোক, অনেক গল্প হলো, আড্ডা হলো, খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলে। আশা করি তোমার যে স্বপ্নগুলো আছে সেই স্বপ্নগুলো পূরণ হোক খুব শীঘ্রই। আল্লাহ তাআলা তোমার স্বপ্নগুলো পূরণ করুক, এবং যে যারা তোমার জেলা কমিটি আছে, উপজেলা কমিটি আছে, যারা দায়িত্বটা দিবে, পদটা যদি তাদের কাছে যথাযথ যোগ্য মনে হয় তোমাকে, অবশ্যই যেন তোমাকে দেয়
এই জন্য তোমার জন্য থাকছে আমাদের অনেক 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 ভালোবাসা ও দোয়া আমাদের গুড ডিটক্সের পক্ষ থেকে। আর তোমার যদি কোনো কিছু বলার থাকে দর্শককে তাহলে বলতে পারো। আমি গুড ডিটক্সের যারা আয়োজক আছে, এদের গুড ডিটক্সের পিছনে যারা শ্রম দিচ্ছে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার মতো একজন নগণ্য ব্যক্তিকে আমন্ত্রণ করেছেন এবং দর্শকদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ততক্ষণ পর্যন্ত দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যাই হোক, গুড ডিটক্সের শেষ পর্বে শ্যুট করলাম আমরা। আমাদের এখান থেকে গুড ডিটক্সের এই সিজনটা শেষ হচ্ছে। হয়তো খুব শীঘ্রই ফেরত আসবো আপনাদের মাঝে নতুন আরেকটা সিজন নিয়ে, আবার নতুন কোনো অতিথি, বড় কোনো অতিথি, নতুন সেট আপ নিয়ে চেষ্টা করবো আরো বেটার কিছু দেওয়ার। এটা আমাদের প্রথম সিজন ছিল, যার জন্য অনেক ভুল ভ্রান্তি অনেক কিছু হয়েছে। তো আমরা আশা করব সামনের সিজনটাতে আমরা এই ভুলগুলো রাখবো না, আমরা এই ভুলগুলোকে সমাধান করে আরো বেটার কিছু দেওয়ার চেষ্টা করব। আর ততক্ষণ আপনারা আমাদের সাথে থাকবেন। গুড ডিটক্স এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুক আমাদের ফলো রাখবেন। দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো সিজনে, নতুন কোনো পর্বে, নতুন কোনো অতিথির সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।